জুলাই সনদ সংবিধানের উপর স্থান পাওয়া নিয়ে আপত্তি বিএনপির। সংশোধনে দেওয়া হবে মতামত। ভোট কেন্দ্র সংস্কারের তাগিদ রিজভীর। সিএমপি কমিশনের ওয়েলনেস বার্তা ফাঁসকারী কনস্টেবল অমির 3 দিনের রিমান্ড। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ। সিলেটের উৎপাতছড়া থেকে 3 লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার। জাফলগে পাথর লুটের ঘটনায় অজ্ঞাত 150 জনের বিরুদ্ধে মামলা। জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়ল একদিন। অনশনে অনড় বেরোবি শিক্ষার্থীরা, হাসপাতালে ভর্তি চান। এবং পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটছে না উত্তরাঞ্চলের বন্যার্তদের। খাদ্য সংকটে পানিবন্দী কয়েক হাজার পরিবার। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও 2, 3, 4 দফা নিয়ে আপত্তি আছে বিএনপির। সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন জানান, কিছু কিছু বিষয় আলোচনা না হলেও তা জুলাই সনদে রাখা হয়েছে। এছাড়া কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন হয়নি। সবকিছু পর্যালোচনা করে কমিশনে মতামত পাঠাবে বিএনপি। আগামী সংসদ গঠনের 2 বছরের মধ্যে সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা বলা হলেও চূড়ান্ত খসড়ায় তা নেই। তিনি আরো বলেন, জুলাই সনদে উত্থাপিত 84 দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে, সেসব বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে, সেগুলোর সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে, সেটা এখন জরুরি। আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমঝোতা দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য। ডাকসু নির্বাচনে ছাত্র দল যাতে টিকতে না পারে তাই মব তৈরি করে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিগত সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে যেসব ভোট কেন্দ্র তৈরি করা হয়েছিল সেগুলো বাতিলের দাবিও জানান। মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন এনআই নাহিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও সূরা ফাতিহা পাঠ করেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল যাতে মনোনয়ন ফরম কিনতে না পারে সেজন্য মব তৈরি করে বাধা সৃষ্টি করা হচ্ছে। এখনো মানুষ আতঙ্ক থাকে, এখনো মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে। এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। এ সময় তিনি গেল সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যেসব ভোট কেন্দ্র তৈরি করা হয়েছিল সেগুলো বাতিল করে নতুন ভোট কেন্দ্র করার আহ্বান জানান। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুন ঘোষণা করবেন। আর জনগণের দাবি অনুযায়ী ভোট কেন্দ্র প্রস্তুত করতে হবে যাতে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসে, আর সেই দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও জানান তিনি। প্রায় 17 বছর পর তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেশ জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী। মাদারীপুর থেকে জয়পুরহাট পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও শোভাযাত্রা করা হয়েছে। আলোচনা সভায় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। সহকর্মীদের তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট।
মাদারীপুরে শকুনি লেক পাড়ে আয়োজন করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, পরিবেশ রক্ষায় তাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই দিনে নোয়াখালীতে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে স্বেচ্ছাসেবক দল। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত এই সংগঠন নানা আন্দোলন সংগ্রাম অতিক্রম করে আজ 45 বছরে পদার্পণ করেছে। নড়াইলে জেলা কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হয়। পরে আলোচনা সভায় স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। লক্ষ্মীপুরে শোভাযাত্রা শেষে সদর হাসপাতালের আঙিনায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। জেলা সভাপতি মহসিন কবির স্বপন জানান, গণমুখী কর্মসূচির মাধ্যমে রাজনীতিকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। গণমুখী কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের জনগণকে রাজনীতির নতুন রাজনীতি বিনির্মাণের যে একটি বার্তা আমরা দিতে চাই, যে জাতীয়তাবাদী দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব আগামী দিনে যে রাজনীতিটা করবেন সেটা একটি গণমুখী বাস্তবমুখী রাজনীতি হবে। জয়পুরহাটে সার্কিট হাউস মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যোগ দেন। দেশব্যাপী শোভাযাত্রা, বৃক্ষরোপণ আর পরিচ্ছন্নতা কর্মসূচিতে মুখর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় এবার তারা গণমুখী উদ্যোগকে সামনে এনে জনগণের কাছাকাছি রাজনীতি করার বার্তা দিচ্ছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছিলেন ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কিন্তু সিরাজগঞ্জে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা কিন্তু সকালবেলাতেই জাতীয় এবং জাতীয় পতাকা উত্তোলন, তার পরবর্তী কিন্তু শহীদ জিয়াউর রহমানের যে প্রতিকৃতি আছে সেখানে পুষ্পমাল্য অর্পণ সহ শুরু করে অনেক কিছু আছে, এবং সবশেষ কিন্তু তাদেরকে ৫টায় আলোচনা সভা এবং র্যালিও আছে। তবে ৫টার আগে থেকেই কিন্তু এখন ৪টা থেকে এখনই কিন্তু অনেক নেতাকর্মী ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলবো যে আসলে কি কি অনুষ্ঠান দিয়ে আজকের দিনটা সাজানো হয়েছে। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আছেন আব্দুল কায়েস। আজকে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে? আসসালামু আলাইকুম। আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে আমি বাংলা রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং পাশাপাশি তিনি যে স্বপ্ন নিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত করেছিলেন ১৯৮০ সালে ১৯ আগস্টে, তার সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের পুঙ্গত্ব পালন করছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমরা ভোরে দলীয় পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করেছি। সকাল ১০টার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেছি। বিকাল ৫টায় আমরা আলোচনা সভা করব। আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বেলুন, কবুতর, বিভিন্ন কিছু উড়াবো, এবং র্যালিটাকে সম্পন্ন করার পরে প্রতিষ্ঠিত করেছিল আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, এবং যারা আহত হয়েছে এবং যারা বিভিন্ন যে কর্মসূচিগুলো, বজ্র নিষ্কাশন, রাস্তাঘাট পরিষ্কার, হসপিটালের ময়লা পরিষ্কার থেকে শুরু করে মোটামুটি সব কাজগুলো আমরা আজকে এবং আগামীকাল করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা কিন্তু বলছিলেন যে নানান ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, এবং ইতোমধ্যে কিন্তু জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে কিন্তু নেতাকর্মীরা এসে আসতে শুরু করেছেন। হ্যাঁ, এই ছিল আসলে ন্যান্সি আমার কাছে সিরাজগঞ্জ থেকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সর্বশেষ খবর। শুভ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে গ্রেফতার পুলিশের কনস্টেবল অমি দাসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদের আদালত এই আদেশ দেন। এর আগে গত রোববার দিবাগত রাতে খুলশী থানা এলাকা থেকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় অমি দাসকে গ্রেফতার করে পুলিশ। তিনি নগরের খুলশী থানায় প্রেষণে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন জানান, অমি দাসের 7 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি, তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। তবে নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার। তিনি আরো বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে এসব বিষয়ে 2-1 মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। এই বিষয়ে আজ থেকে কাজ শুরু হবে বলে জানান আইন উপদেষ্টা। আন্তর্জাতিক মানে আগামী নির্বাচন করতে ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তার প্যাকেজ দেবার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এর আগে বেলা 11টা থেকে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন তারা। মাইকেল মিলার আরও জানান, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে। তারা সম্ভাব্যতা যাচাই করে নির্বাচনের ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা। এ সময় তিনি গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে ইইউ সমর্থন করে উল্লেখ করে বলে আগামীতে নির্বাচন কমিশন ও সরকারের সাথে আরও আলোচনা হবে। আগামী নির্বাচন গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানদণ্ডে হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমাছড়া আদর্শ গ্রাম এলাকা থেকে 3 লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজিবি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ কুয়ারির আশেপাশে এলাকা থেকে পাথরগুলো উত্তোলন করে গ্রামের বসতবাড়ির আশেপাশে মজুত করে রেখেছে স্থানীয় কিছু পাথর ব্যবসায়ী। তবে বিজিবির করা টহলে সেগুলো পাচার করতে পারেনি। এদিকে সিলেটের জাফলংয়ে পাথর লুটের ঘটনায় সোমবার রাতে গোয়াইনঘাট থানায় 100 থেকে 150 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে কোম্পানিগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেখছেন দেশ জনপদ সংবাদ। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আশঙ্কা নেই জানিয়ে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও শিক্ষার্থীদের সুযোগ করে দিতেই মনোনয়ন সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়েছে। উৎসবমুখর পরিবেশে আজও মনোনয়ন সংগ্রহ ও জমা দিচ্ছে শিক্ষার্থীরা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। দিন যত গড়াচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এরই মধ্যে পূর্ণ প্যানেল ঘোষণা সহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ছাত্রদল ব্যতীত প্রভাবশালী ছাত্র সংগঠন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমার তারিখ একদিন করে বাড়ানোর ঘোষণা দেয় চিফ রিটার্নিং অফিসার। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকেই ডাকসুর নির্বাচনী কার্যালয়ে ভিড় করে শিক্ষার্থীরা। মনোনয়ন সংগ্রহের সময় বৃদ্ধিকে সাধুবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বলেন, সকল শিক্ষার্থীর ভোটাধিকার নিশ্চিতে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনে জয়ী হলে পাশে থাকবেন সাধারণ শিক্ষার্থীদের। গণঅভ্যুত্থানের পর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের একটা সুযোগ আমরা পাচ্ছি। সত্যিকার অর্থে আমরা ছাত্ররা নিজেদের কণ্ঠগুলো আমরা ছেড়ে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে সাধারণ শিক্ষার্থী, যারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এবং তারা এমন কাউকেও চায় না যে আসুক যারা নিজেদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করবে। সব দলীয় সবাই আসলে এখন ফর্মটা তুলছে এবং আজকে ফর্ম পূরণ করে জমা দিবে। আবার অনেকেই আবার আজকে যেহেতু একদিন টাইম আসলে বাড়িয়েছে, দেখা যাবে যে আরো প্রার্থী বাড়ছে। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো শঙ্কা দেখছেন না চিফ রিটার্নিং অফিসার। কোনো অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যেহেতু সকল ছাত্রছাত্রীদের অধিকার ডাকসুতে ইলেকশন করা, ফর্ম সংগ্রহ করা, আমরা সেই দিকগুলো বিবেচনা করে আমরা একটা দিন হল সংগ্রহ করার জন্য বাড়িয়েছি। লেভেল প্লেইং ফিল্ড যাতে থাকে সব জায়গায় সমানভাবে, আমরা সেই চেষ্টায় আছি। যেখানে আমরা অভিযোগ শুনতেছি সেখানে আমাদের টিম কাজ করতেছে যাতে দ্রুত এটাকে প্রশমিত করা যায়। আজ নতুন করে দুপুর 1টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদে 21 জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছে বলে জানিয়েছেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 17 বছরেও প্রণয়ন হয়নি ছাত্র সংসদ আইন। কিন্তু এই খাতে 22,000 শিক্ষার্থীর কাছ থেকে ফি নেওয়া হলেও প্রকাশ করায় হয়নি কোনো হিসাব। এমন বাস্তবতায় ছাত্র সংসদ আইন বাস্তবায়ন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে
আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। এদিকে অনশনের 4 শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রফিকুল ইসলামের প্রতিবেদন। 2008 সালে রংপুর বিশ্ববিদ্যালয় দিয়ে যাত্রা শুরু করা এই বিদ্যাপীঠ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামে 2011 সালে যাত্রা শুরু করলেও রাখা হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ আইন। শুরুর পর থেকে এই 17 বছর নবীন শিক্ষার্থীদের কাছ থেকে 200 টাকা হারে সংগ্রহ করা হয় 44,93,400 টাকা। অভিযোগ উঠেছে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের অজুহাতে গেল 5 উপাচার্যর আমলে পরিকল্পিতভাবে নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নেতৃত্ব শূন্যের পাশাপাশি গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা থেকেও বঞ্চিত হচ্ছে। তবে দুয়ার খোলা হয়েছে অনিয়ম দুর্নীতির। পিটা প্রদান করা সত্ত্বেও কিন্তু এই যে ছাত্র সংসদ প্রতিষ্ঠার যে বিষয় সেটা কিন্তু তৈরি হয়নি। ছাত্র সংসদ প্রতিষ্ঠা পেলে শিক্ষার্থীদের যে নেতৃত্ব বিকাশের যে সুযোগ, সেই সুযোগটি তৈরি হবে। নেতৃত্ব যে তৈরি হবে সেই পথটাকেই পঙ্গু করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বলছেন, ছাত্র সংসদের নামে আগের প্রশাসনের সংগ্রহ করা অর্থের খোঁজ জানে না বর্তমান প্রশাসন। এই অর্থটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যে আলাদা অ্যাকাউন্টে রাখা হবে, বিগত প্রশাসন এই আলাদা অ্যাকাউন্টে টাকাটা রাখেনি। ফলে এই যে 40 লক্ষ টাকার মতো যে একটা অ্যামাউন্ট, এই টাকাটা কোথায় আছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মুহূর্তে জানে না। এই প্রেক্ষাপটে ছাত্র সংসদ আইন বাস্তবায়ন ও নির্বাচন আয়োজনের দাবিতে গত রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী। সিদ্ধান্তে অনড় থাকা শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সমঝোতায় আসতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংসদের কোনো এখন পর্যন্ত আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। এরই শেষ কর্মসূচি হিসেবে আমরা আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি 2টা, বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ ইনক্লুড করে গেজেট প্রকাশ করে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং 25 সেপ্টেম্বরের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার্থীদের এই করুণ অবস্থা আসলে দেখবার মতো নয়। এই দাবিকে যদি উপেক্ষিত করা হয় তবে নতুন বিপ্লবের সূচনা আবারও এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে হবে। নির্ভুল ছাত্র সংসদ আইন তৈরি করতে কমিশনে পাঠানো হয়েছে উল্লেখ করে বাস্তবায়নে কিছুদিন সময় চেয়েছেন উপাচার্য। ছাত্র সংসদের জন্য একটা কমিটি করে দিয়েছি। সেই কমিটির মাধ্যমে আমাদের বাংলাদেশে এই 4টে বিশ্ববিদ্যালয়ের যে সংবিধি আছে তাদের সাথে কালেক্ট করে সেটা আমরা একটা খসড়া সংবিধি বানাইছি। বানানোর পরে সিন্ডিকেট কর্তৃক পাশ করে আমরা যথাযথভাবে গত 14 মে 2025 তারিখে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রেরণ করি। গেল বছরের 16 জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের পর প্রায় 8,000 শিক্ষার্থীর ক্যাম্পাসে বন্ধ করা হয়েছে ছাত্র রাজনীতি। নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিতে ছাত্র সংসদে একমাত্র ভরসা বলছেন শিক্ষার্থীরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দানের সময়সীমা 1 দিন বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে সোমবার রাতে জাকসু নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে দ্বিতীয় দিনের মতো উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। দেওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল থেকে জাকসুর অস্থায়ী নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শিক্ষার্থীরা। তফসিল অনুযায়ী 18 ও 19 আগস্ট জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা বেঁধে দিয়েছিল প্রশাসন। তবে বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে অনেকে বাদ পড়ায় মনোনয়ন সংগ্রহে সময় বাড়ানোর আবেদন করেন শিক্ষার্থীরা। এ নিয়ে সোমবার রাতেই বৈঠক ডেকে 1 দিন সময় বাড়ায় জাকসু কমিশন। 20 আগস্ট সরকারি ছুটি থাকায় আগামী 21 আগস্ট দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকেল 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরা। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, তারা এখনো ভোটার লিস্টে নাম এসেছে, তাদের কিছু অছাত্র ভোটার লিস্টে নাম এসেছে। তো এই ধরনের সমস্যা, ছোটখাটো কিছু ত্রুটি ছাড়া সে অর্থে তেমন একটা সমস্যা দেখছি না। তবে ছাত্রদল, ছাত্র শিবির ও বাকসাস বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও সবার মতকে সমান গুরুত্ব দিয়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ তাদের। লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটা আসলে মেনটেন করছে কিনা আমরা আমাদের উদ্বিগ্নতার জায়গা থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার মতের যেন সমান গুরুত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সবার কথা বিবেচনা করেই বাড়ানো হয়েছে সময়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ক্যাম্পাসে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। শিক্ষার্থীদের আবেদন হচ্ছে যে আরেকটু সময় বর্ধিত করুন। গত রাত্রে নির্বাচন কমিশনের একটি সভা হয়েছে, সেই সভাতে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময়
জমাদানের এবং গ্রহণের যে সময়টি আছে সেটা নমিনেশন ফর্ম সেটা বর্ধন করা হয়েছে। দীর্ঘ ৩ দশক পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম জাকসু নির্বাচন, যেখানে ভোট দিবেন ১১,৯১৯ শিক্ষার্থী। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনো দুর্ভোগে রয়েছেন নিম্নাঞ্চলের দুর্গত মানুষ। কয়েক হাজার মানুষ পানিবন্দির পাশাপাশি বিভিন্ন স্থানে তলিয়ে আছে ফসলি জমি। এমন পরিস্থিতিতে কোনো ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শায়লা খান। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও এর আশেপাশে নদীগুলোর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে ধীরগতি পানি নামায় এখনো তলিয়ে আছে সদর উপজেলার আলাতলি ও নারায়ণপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। পানিবন্দী রয়েছে প্রায় ১২,০০০ পরিবার, তলিয়ে আছে ফসলি জমি। বন্যার প্রবলিত আমাদের মানুষ অত্যন্ত কষ্টের উপর দিয়ে জীবনযাপন করতেছে। আমাদের পাকানোর মানুষের ইনকামের কোনো সোর্স নাই, জমি জমা সব নদীতে বিলীন হয়ে গেছে। এদিকে মধুমতি নদীর ভাঙনে আতঙ্কে রয়েছেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ২০টি পরিবার। ত্রাণের পরিবর্তে সরকারের কাছে স্থায়ী বেড়িবাঁধ চান তারা। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগে রয়েছে নিম্নাঞ্চলের মানুষ। তলিয়ে গেছে এখানকার ৬২১ হেক্টর ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত হন ৩,০০০-এর বেশি কৃষক। গবাদি পশু নিয়েও দুর্ভোগে বন্যার্তরা। খালি বাড়ির মধ্যে পানি দেয় আর ট্রেনের মধ্যে পানি, তাহলে ওইভাবে চলাফেরা করবো এ যাবত কেউ কোনো খবর পাতা নাই। সিরাজগঞ্জ হাট পয়েন্টে আমাদের পানি ডেঞ্জার লেভেলের প্রায় ৫২ সেন্টিমিটার নিচে রয়েছে। আর আমাদের সিরাজগঞ্জে এখন পর্যন্ত কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং আমাদের মেনল্যান্ডে যে সকল জায়গা ভাঙন কবলিত হয়েছে সেটা আমরা ইমার্জেন্সি কাজের মাধ্যমে সেটা আমরা মিট আপ করেছি। ত্রাণ বিতরণ সহ জনসাধারণের স্বার্থে সব রকম সহযোগিতা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা পানিবন্দী মানুষের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি আয়। গত অর্থ বছরে ভারতে ৫১৪ কোটি টাকারও বেশি পণ্য রপ্তানি হয় এই বন্দর হয়ে, যা বিগত ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় প্রায় ৮৭ কোটি টাকা বেশি। তবে আমদানি অনিয়মিত হওয়ায় কমেছে রাজস্ব আদায়। ব্যবসায়ীদের দাবি, গত মে মাসে বাংলাদেশ থেকে ৬ ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে নতুন অর্থ বছরে ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি বাণিজ্য। তবে রপ্তানি বাণিজ্য বাড়াতে ভারতের নতুন পণ্যের বাজার খোঁজার পরামর্শ বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের। সহকর্মী মেহেদিনুর পরশের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। দেশের অন্যতম শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর। এ বন্দর হয়ে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ৫১৪ কোটি ৫৪ লাখ টাকার পণ্য। বিগত ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় প্রায় ৮৭ কোটি টাকা বেশি। তবে একই সময়ে ভারত থেকে আমদানি হয়েছে ৭ কোটি ৩১ লাখ ৮২ হাজার টাকার পণ্য। গত বছরের তুলনায় ৫১ লাখ টাকা কম রাজস্ব আদায় করেছে সরকার। গেল মে মাসে স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। মোট রপ্তানি বাণিজ্যের অর্ধেক রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে। এতে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, নিষেধাজ্ঞার কারণে নতুন ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি বাণিজ্য ঘাটতি হবে অন্তত ৩০ থেকে ৪০%। ঘাটতি পূরণে দুই দেশের কূটনৈতিক তৎপরতা বাড়ানো সহ বাণিজ্য সচল রাখার তাগিদ ব্যবসায়ীদের। ভারত সরকারের সাথে আমাদের সম্পর্কের উন্নতি হয় এবং পূর্বের ন্যায় আমরা রপ্তানি করতে পারি। আমাদের এই রপ্তানিমুখী বন্দরটাকে যেন প্রাণ ফিরে পাই, যেন আমরা আগের মতোই এই বন্দর দিয়ে রপ্তানি করতে পারি। এদিকে রপ্তানি বাণিজ্য বাড়াতে নিষেধাজ্ঞার বাইরে থাকা নতুন পণ্যের বাজার খোঁজার পরামর্শ এই রাজস্ব কর্মকর্তার। মে মাসে কিছু প্রতিবন্ধকতা বা রেস্ট্রিক্টেড থাকা সত্ত্বেও রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি, বরং রপ্তানি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসক জানায়, সম্প্রতি আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। দুই দেশের কূটনৈতিক আলোচনা চলমান থাকায় দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। তার সাথে কথা হয়েছে এবং উনি জানিয়েছেন যে এই বিষয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। আশা করি অতি দ্রুত ডিপ্লোম্যাটিক ওয়েতে সমস্যার সমাধান করা যাবে। গত বছর সরকার পতনের পর বাণিজ্য রপ্তানিতে কিছুটা ভাটা পড়লেও
দুই দেশের কূটনৈতিক তৎপরতায় বাণিজ্য ঘাটতি পূরণ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। মেহেরপুরের গাংনী উপজেলার কাজিরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশু সহ ৩৯ জনকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার দুপুরে কাজিরপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭-এর নিকট বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন অবস্থান করছিলেন। ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে সীমান্তে এনে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতের ১১ বিএসএফ এর গান্দিনা ক্যাম্পের এসি সুনীল কুমার ও বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন কাজিরপুর বিওপি নায়েব সুবেদার কায়ুম হোসেন ও আসাবুর রহমান, গাংনী উপজেলা সহকারী কমিশনার সাদ্দাম হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরায়েল। হামলাকারীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার দুপুরে নগরীর ফজলুল হক এভিনিউ এলাকা থেকে সুহান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। আন্দোলনকারীদের অভিযোগ, নগর ভবনের সামনে বিক্ষোভ চলাচলে তাদের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তবে কোন মামলায় আটক করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এদিকে সোমবার রাতে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের ৮১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন হাসপাতালের কর্মচারী বাহাদুর শিকদার। সেখানে চিকিৎসক ও স্টাফদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পরতে হয়েছে দুর্নীতি ও অনিয়ম। সরকারি নীতিমালা না মেনে কোটি কোটি টাকার ভুয়া বিল তোলা, ক্লিনিক্যাল যন্ত্রপাতি কেনাতেও রয়েছে অনিয়ম। প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে লোপাট হয়েছে বরাদ্দের কোটি কোটি টাকা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০১২ সালে, যা শেষ হয় ২০২৩ সালে। ৬১৪ কোটি টাকার এ প্রকল্পে শুধু ভবন নির্মাণেই ব্যয় করা হয় ৪৮৫ কোটি ৮৮ লাখ টাকা। ৬ তলা একাডেমিক ভবন নির্মাণে ৩৯ কোটি টাকা খরচ দেখানো হলেও ৫.৫ কোটি টাকায় তুলে নেওয়া হয়েছে কাজ না করেই। তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহীদ মোহাম্মদ কবির সহ একাধিক প্রকৌশলী ও ঠিকাদারদের যোগসাজশে লুটপাটের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া থেকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। আমরা তথ্য উপাত্ত যাচাই করছি, যাচাই পরবর্তীতে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এই প্রকল্পে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে কেনাকাটায়। ২০২৩ সালের ৭ই মে ১৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নিউরো সার্জারি বিভাগের ১৯টি যন্ত্রাংশ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়, যার কাজ পায় MSSB ট্রেডিং হাউস নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। ৩০ জুন সরবরাহের তারিখ থাকলেও ৬ মাস পর সরবরাহ করা হয় মাত্র ৬টি পণ্য। যন্ত্রপাতি পরীক্ষা না করেই তড়িঘড়ি করে বিল দেওয়া হয় ৭ কোটি ৫ লাখ টাকার। অভিযোগ উঠেছে সরকারি ক্রয় নীতি অনুসরণ না করে নিম্নমানের MRI মেশিন, সিটি স্ক্যান, ছন মেশিন, CCU, ICU যন্ত্র কেনা হয়েছে। ২০০ কম্পিউটারের মধ্যে নষ্ট প্রায় অর্ধেক। ২০০ কম্পিউটার দেওয়ার জন্য এসেছিল, সেই কম্পিউটারগুলো চেক করার পরে দেখা গেছে যে 40% ওপরই নষ্ট। মালামালগুলো যেগুলো ক্রয় করা হয়েছে এগুলো যে স্পেসিফিকেশন ছিল অনুযায়ী ক্রয় করা হয়নি। এদিকে হাসপাতালের কোটি কোটি টাকার সব যন্ত্রপাতি পড়ে থাকলেও তা কোনো কাজেই আসছে না রোগীদের। পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বাইরে থেকে, এতে ভোগান্তির শেষ নেই তাদের। বলেছে আপনারা যেখান থেকে ভালো হয়, সুবিধা হয় সেখান থেকে করে নিয়ে আসেন, আমরা দেখে দেবো। এখানে ওটি না থাকার জন্য অপারেশনটা করতে পারলো না, আমাকে সদরে দিয়ে দিচ্ছে, ওখানে অপারেশন করাতে বলছে। প্রায় ১০০ কোটি টাকায় কেনা যন্ত্রপাতি ১ বছরের বেশি সময় ধরে হাসপাতালের স্টোর ও ক্যান্টিন রুমে পড়ে থাকলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডক্টর আনোয়ারুল কবির।
তবে এসব অনিয়ম ও ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের দায় নিতে নারাজ প্রকল্প পরিচালক। জনবল নিয়োগ করতে কত সময় লাগতে পারে? বছর বছর সময় লাগার তো কথা না। কোন জায়গাটা সমস্যাটা, এটা ওনাকে ফাইন্ড আউট করে দ্রুত সমাধানের দিকে যেতে হবে। হাসপাতাল নির্মাণ প্রকল্প ও যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা সহ দ্রুত হাসপাতালটি পূর্ণাঙ্গ চালুর দাবি এলাকাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। খুলনা বরিশাল মহাসড়কের পিরোজপুর অংশ এখন ভাঙাচোরা সড়কের প্রতিচ্ছবি। কোথাও পিচ উঠে গেছে, কোথাও ছোট ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এইসব গর্ত ভরাটে নামে সড়ক বিভাগ ব্যবহার করছে ইটের সলিং। বৃষ্টি হলেই ভেজা ইট গাড়ির চাকায় লেগে সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে খোয়া, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। সহকর্মী জালিশ মাহমুদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। বরিশাল খুলনা মহাসড়কের পিরোজপুর অংশে শিয়ালকাঠি চৌরাস্তা থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত প্রায় 13 কিলোমিটার সড়কের চিত্র এটি। এই জন্য ইটের সলিং দিয়ে খানাখন্দ রোধের ব্যর্থ চেষ্টা। বিভিন্ন সময়ে খোয়া ঢালাই দিয়ে মেরামতের চেষ্টা করা হলেও তা টেকসই হয়নি। টানা বৃষ্টিতে সড়কের অবস্থা হয়ে ওঠে আরো বেহাল, অথচ নাগরিকগণ এর স্থায়ী সমাধান চাই। কিন্তু দীর্ঘ সময়েও এ ভোগান্তি কমেনি, বরং বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। বেহাল অবস্থার পাশাপাশি রাস্তা কম চওড়া হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরো বেশি। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের নামে চলেছে দুর্নীতি, অর্থ লোপাট। বছরের পর বছর ধরে সড়ক সংস্কার নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও স্থায়ী সমাধান মেলেনি। কার্পেটিং রাস্তাও উপরে ইট সোলিং এর মতো একটি অবস্থা তৈরি করে, মানে আইওয়াশের তৈরি করে। রোগটা ইট সোলিং দিয়ে মহাসড়ক ইট সোলিং দিয়ে রাখছে, কয়েকদিন পর বৃষ্টি পড়লে আবার শেষ হয়ে যাবে ভাই। আর এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা অনেক ছোট, ভাঙ্গাচুরা, আমাদের গাড়ি চালাইতে অনেক কষ্ট হয় ভাই। কিছুদিন আগে এই রাস্তাটা রোডস এন্ড হাইওয়ে ইট থেকে ইট সোলিং দিয়ে গেছে, হালকা একটা উপরে একটা দিয়ে গেছে, আবরণ দিয়ে গেছে জাস্ট, কিন্তু এতে আরো বেশি ক্ষতি হচ্ছে এবং আরো কষ্ট হচ্ছে আমাদের। ইট দিয়ে মেরামত করে দিচ্ছে, এই ইটের কারণে বৃষ্টি পড়লে আরো বেশি অসুবিধা হয়, ঠালা উঁচা হয়ে যায়, পরে অটোগুলো মনে হয় যে উল্টিয়ে যাচ্ছে, এমনকি অনেক যানবাহনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোড ভাঙ্গা, গাড়ি চালানো যায় না, লোক একদিক দিয়ে একদিক হাঁটা চলা করতে পারে না, দুর্ঘটনা ঘটতে থাকে প্রায় সময়, বড় বড় গাতা বানানো। সড়ক বিভাগ বলছে সড়কটি মেরামতের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। দরপত্র অনুযায়ী ঠিকাদার নিয়োগ হলে দ্রুতই কাজ শুরু হবে। পিএমপি প্রোগ্রামের মাধ্যমে মেরামতের জন্য ইতিপূর্বেই আমরা একটি প্রপোজাল পাঠিয়েছি, যেটি মন্ত্রণালয় থেকে অনুমোদন ভিত্তিক এবং পরবর্তী দরপত্র আহ্বান করে হয়েছে এবং সেই দরপত্র বর্তমানে মূল্যায়ন পর্যায়ে রয়েছে। দরপত্র মূল্যায়ন কমপ্লিট হয়ে দরপত্র অনুমোদন হলে ঠিকাদার নিয়োগ হবে এবং আশা করছি যে এই কাজগুলি অতি দ্রুতই সম্পন্ন হলে। পিরোজপুর জেলায় প্রায় 300 কিলোমিটার মহাসড়ক রয়েছে। এর মধ্যে শিয়ালকাঠি চৌরাস্তা থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত অংশটি সর্বশেষ সংস্কার হয়েছিল গত 5 বছর আগে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মেহেরপুর মুজিবনগরের বিভিন্ন গ্রামে প্রতিদিন 20 থেকে 30টি হনুমানের দল দেখা যায় লোকালয় সহ ফসলের মাঠে। খাবার না পেয়ে তারা দল বেঁধে আক্রমণ করে ফলের বাগান, জমির ফসল সহ মানুষের বাড়িতে। এদের আকস্মিক আক্রমণে সবসময় ভীত থাকতে হয় এলাকাবাসীকে। তবে বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো অভিযোগ স্থানীয়দের। সহকর্মী আক্তারুজ্জামানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। মেহেরপুরের মুজিবনগর উপজেলার কয়েকটি গ্রামে এখন আতঙ্কের নাম হনুমানের দল। প্রাকৃতিক খাদ্য সংকটে বন থেকে লোকালয়ে নেমে আসছে বন্য পশু হনুমান। ফসলের মাঠ, ফলের বাগান আর বসতবাড়ির আশেপাশে প্রতিদিনই দেখা মিলছে তাদের। ক্ষুধা মেটাতে তারা নষ্ট করছে গ্রামের কৃষকের বিভিন্ন বাগানের ফলসহ ফসলি জমি। দিনে দুপুরে দল বেঁধে গাছের ফল খেয়ে সাবার করে দেয়, নষ্ট করে বাকি ফলও। এছাড়াও ক্ষেতের ফসল নষ্ট করা নিত্যদিনের ঘটনা। দল বেঁধে হঠাৎ ফল বাগানে আক্রমণ করায় ভয়ে তাদের কাছে কেউ যেতেও সাহস পান না। তবুও বন বিভাগ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব হনুমানদের স্থায়ী আহারের ব্যবস্থা করার নেই কোনো কার্যকর ব্যবস্থা। ক্ষুধার্ত হনুমানদের সরকারিভাবে খাবার সরবরাহের দাবি ভুক্তভোগীদের। গাছে কাঁঠাল পাইলে সব বেশি খায়, কলা, কাঁঠাল, বেগুন এইসব খুব খায়। ওরা খাবার পায় না, ওরা একটা পুরাতন জিনিস। এই যে অত্যাচার গুলা করছে, অত্যাচার গুলা দেখা দরকার, দেখা মানুষ নেই, যে কৃষি অফিসার ওরা এসে দেখে না। হনুমান এসে আমাদের এখানকার অত্যাচার করছে, এখানে খাবার
ফসল নষ্ট করে দিয়েছি, বেগুন নষ্ট হয়েছি। সরকার যদি খাবার দেয় তাহলে আমাদের এখানে অত্যাচার একটু কম হবে। তারা সমস্যার কথা শুনেছে, তবে সরকারের পক্ষ থেকে এখনো বাস্তব ভিত্তিক কোনো পরিকল্পনা নেওয়া হয়নি বলে জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। লিচুর সময়টা দেখা যায় যে তুলনামূলক বেশি দৌড়াদৌড়ি করে বা এখান সেখান দিয়ে দেখা যায়। সবচেয়ে বেশি খায় গাছের কচি পাতা, যে কোনো গাছে। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় আছে, এদের যদি নির্দিষ্ট আবাসস্থল থাকে যে যে স্থানে তারা নির্বিঘ্নে বিচরণ করতে পারবে, অর্থাৎ যেখানে একেবারে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু এইরকম তো কোনো ল্যান্ড আমাদের মেহেরপুর জেলায় নাই। হনুমানদের সরকারিভাবে খাবার সরবরাহ করে দ্রুত সমস্যা সমাধান করবে সংশ্লিষ্ট প্রশাসন, এমনটাই প্রত্যাশা মুজিবনগরবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্র্যাক শেরপুর অফিসে এই ক্যাম্পে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর 5 শতাধিক মানুষকে চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে চশমা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ শীর্ষক এই ক্যাম্পের উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান। ক্যাম্পে সব ধরনের চক্ষু রোগীদের জন্য উন্মুক্ত থাকলেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় নারী, বিধবা, প্রবীণ এবং কৃষি ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির আন্ডারে এখানে প্রায় 500 রোগীর যে চোখের পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী যে চিকিৎসা, কারো যদি অপারেশন প্রয়োজন অপারেশন, কারো চশমা প্রয়োজন হলে চশমা ইত্যাদি, এটা গাক চক্ষু হাসপাতালের সাথে তাদের কোলাবোরেশনের মাধ্যমে যেই কাজটা হচ্ছে এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ।